হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শীষ মাহমুদ। আমি আপনাদের কে মূলত সমাজ সচেতনতামূলক এবং আমাদের দেশের প্রধান যে সমস্যা দুর্নীতি, এগুলো নিয়ে কথাবার্তা বলি। কিন্তু দুর্নীতির প্রধান সমস্যা কি? একজন মেম্বার অথবা একজন চেয়ারম্যান কিংবা একজন রাজনৈতিক এলাকার প্রতিনিধি, আপনার এলাকার একজন মেম্বার যতটুকু দুর্নীতি করে কিংবা আপনার এলাকার এমপি যতটুকু দুর্নীতি করে তার থেকে বেশি দুর্নীতি করে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। আপনারা এটা জানেন কিনা কিংবা এগুলা নিয়ে ভাবেন কিনা, চিন্তা করেন কিনা আমি জানি না। আপনাদের একটু জানানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো চলেন শুরু করি। বাংলাদেশের সব থেকে বড় পদে যারা চাকরি করে তাদের নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। বাংলাদেশের সব থেকে বড় বাবুরা নিয়োগ পায় এই বিসিএস পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ প্রধানমন্ত্রী, আহ, মন্ত্রী এবং এমপিদের পরে সব থেকে উচ্চ পর্যায়ে থেকে এই প্রশাসনিক কর্মকর্তারা, এই আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তো এই বড় বাবুদের নিয়োগ হয় বিসিএস পরীক্ষার মাধ্যমে। বিসিএস আমরা সবাই জানি, এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। তো এই বিসিএসটা মূলত ব্রিটিশ ঔপনিবেশিক আমলের পদ্ধতির উত্তরাধিকার। ব্রিটিশ আমলে এটা ছিল সিভিল সার্ভিস এক্সামিনেশন, পরে পাকিস্তান আমলে এটা ছিল সিএসপি, সিভিল সার্ভিস অফ পাকিস্তান, এবং ই পিসিএস অর্থাৎ ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস। এবং যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1977 সালে প্রথম পাবলিক সার্ভিস কমিশন আইন প্রণয়ন করা হয় এবং 1981 সাল থেকে বাংলাদেশে বিসিএস পরীক্ষা শুরু হয়। তো এর মাধ্যমে এই যাবৎকালে বাংলাদেশে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশল সহ বিভিন্ন ক্যাডারে এই গেজেটেড অফিসাররা নিয়োগ হয়ে আসছে। তারাই বাংলাদেশের সচিব বলেন, কাস্টম অফিসার বলেন, ডাক্তার বলেন, প্রকৌশলী বলেন, সরকারি কলেজের শিক্ষক বলেন, মানে যত বড় বড় ডিসি বলেন, এসপি বলেন, সমস্ত পজিশনে এই বাবুরাই লিড দিয়ে আসছে বিসিএস পরীক্ষার মাধ্যমে। তো এই পরীক্ষাটা কিভাবে হয়? এই পরীক্ষার ধাপটা হচ্ছে, প্রথমে থাকে এমসিকিউ, তারপরে লিখিত পরীক্ষা, তারপরে ভাইভা এবং মৌখিক পরীক্ষা। তো এমসিকিউ হয়ে যাওয়ার পরে 5 দিন ব্যাপী একটা লিখিত পরীক্ষা হয়। এই লিখিত পরীক্ষাটা থাকে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলো নিয়ে থাকে। আর টেকনিক্যাল ক্যাডারে সে যে বিষয়ের পড়াশোনা করেছে সেই নির্দিষ্ট বিষয়ের উপরে 200 মার্কের কোশ্চেন থাকে আর কি। তো এই 900 মার্কের পরীক্ষার মাধ্যমে একটা দেশের যারা সরকার, সরকারি কর্মকর্তা, বডি, প্রতিষ্ঠান পরিচালনা করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। আপনারা খেয়াল করছেন এখানে সবগুলোই মুখস্থ বিদ্যা। এখানে কোনো তার দক্ষতা, তার স্কিল কে প্রাধান্য দেওয়া হয়নি। এখানে যার যত মুখস্থ বিদ্যা ভালো, সে তত ভালো করবে। আর এখানে অনেক বাণিজ্য। আপনারা জানেন প্রতিটা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, সমস্ত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টের ফার্স্ট ড্রিম থাকে একজন বিসিএস ক্যাডার হওয়া। কারণ সে সে আমাদের সমাজে টাকাকে প্রাধান্য দেওয়া হয়, টাকা দিয়ে মানুষকে মেজারমেন্ট করা হয়। বিসিএস ক্যাডার, তার হাতে থাকে ক্ষমতা, সে ক্ষমতার বলে সে টাকা ইনকাম করতে পারে, যার জন্য বিসিএস কে সবাই প্রাধান্য দেয়। এখানে টাকা ক্ষমতা দুইটাই পাওয়া যায়। তো এই সিস্টেমে আবার এখানে কোটা কোটা সিস্টেম ছিল 2024 সালের আগে। মহিলা কোটা সহ, জেলা কোটা সহ বিভিন্ন কোটা ছিল। প্লাস আরেকটা জিনিস লাগে অদৃশ্যভাবে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অদৃশ্যভাবে লাগে। তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন সিস্টেমটা আসলে কি। এবার আমি যদি উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের এই সিস্টেমটা কম্পেয়ার করি তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে উন্নত বিশ্বে কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয় এবং তারা কেন বাংলাদেশের মতো এরকম করাপশন দুর্নীতি করে না, বস্তা বোঝাই করে টাকা বাসায় নিয়ে আসে না, কিংবা এই টাকা বিভিন্ন দেশে পাচার করে না। তাহলে আপনারা বুঝতে পারবেন। চলেন আমরা শুরু করি। এবার আমরা কথা বলি আমেরিকাতে কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়। বর্তমান পৃথিবীতে গত 100 বছর ধরে যারা লিড দিয়ে আসছে তাদের মধ্যে অন্যতম হলো আমেরিকা। তো আমেরিকাতে কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তো আমেরিকাতে দুইটি সিস্টেমে নিয়োগ হয়, একটা হচ্ছে ফেডারেল সিভিল সার্ভিস সিস্টেম, আর একটা হচ্ছে লোকাল হায়ারিং সিস্টেম। তো এখানে প্রথমে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়, তারপরে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা হওয়ার পরে নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে থাকে মেধা, তারপরে যোগ্যতা, তারপরে অভিজ্ঞতা এবং লাস্টে থাকে ইন্টারভিউ। ইন্টারভিউ নিয়ে তাকে ফাইনালি সিলেক্ট করা হয়। বাংলাদেশের মতো দেশব্যাপী একক কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আমেরিকাতে নেওয়া হয় না। এমনকি ফেডারেল এজেন্সিগুলো বিভিন্ন নিজস্ব শর্ত দিয়েও অনেক সময় জনবল নিয়ে নেয়। তারপরে আমরা আরো কিছু দেশের উদাহরণ দেখি, যেমন হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যতে
তাদের অনলাইনে পরীক্ষা এবং ফাইনাল ইন্টারভিউর মাধ্যমে তাদের সিলেক্ট করা হয়। বাংলাদেশের মতো দেশব্যাপী বিভিন্ন ঘটকের আয়োজন করে কোনো কিছু হয় না। তো এরপরে আমরা যদি দেখি কানাডাতে ঠিক একই সিস্টেম, ওপেন কম্পিটিশন এবং জেনারেল কম্পিটেন্সি টেস্ট এবং স্কিল টেস্ট, তারপর হচ্ছে ইন্টারভিউ, তারপরে সিকিউরিটি ক্লিয়ারেন্স। এরপরে যদি আমরা দেখি আমাদের এশিয়ার একটা দেশ সিঙ্গাপুরেও সেম একটা ইউনিভার্সিটি থেকে সব থেকে মেধাবীদের তারা বাছাই করে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তারপরে তাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং একটা ইন্টারভিউ নেওয়া হয়, তারপরে তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া হয়। তো জাপান, চায়না সব দেশে মূলত একই সিস্টেম, মেধাবীদের নেওয়া হয়, তাদের স্কিল টেস্ট করা হয় এবং তাদের দক্ষতা অনুযায়ী সে যে কাজে দক্ষ তাকে সেই সেক্টরে নিয়োগ দেওয়া হয়। যার ফলে উন্নত দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমাদের দেশের মতো একটা বালিশ নিচতলা থেকে উপরতলায় ওঠাতে কিংবা একটা পর্দা কিনতে লাখ লাখ টাকা বিল করে রাখে না, তারা দেশের সাথে গাদ্দারি করে না। আর আমাদের দেশের সব থেকে বড় সমস্যা কোটা, রাজনৈতিক হস্তক্ষেপ। মানে এই দুইটার ফলে মেধা, কোটা, রাজনৈতিক হস্তক্ষেপ, সারা জীবন পুঁথিগত বিদ্যা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং কোটা, এই তিনটা মিলে একটা দুর্নীতিবাজ কর্মকর্তা হয়ে উঠতে তাকে উৎসাহিত করে। আর সে ভাবে আমি এত টাকা খরচ করে কোচিং করেছি, এত পরিশ্রম করে, এত কিছু মুখস্থ করে কর্মকর্তা হয়েছি, তার তো নির্দিষ্ট কোনো যোগ্যতা নেই। এখন সে তার ইচ্ছা মতো টাকা পয়সা ইনকাম করতে থাকে, তার ভিতরে কোনো সৃজনশীলতা নাই। কিংবা বাংলাদেশে যে দুর্নীতি করার পরে জবাবদিহিতা, সে জবাবদিহিতা পায় না। একজন দুর্নীতি করলেও দুর্নীতি করার পরে তার যে ফাঁসি হবে সেটা কিন্তু হয় না, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিঙ্ক আপ থাকলে সেই দুর্নীতি বরং পুরস্কারে ভূষিত হয়। সরকারি কর্মকর্তারা রাজনৈতিক দলের এমপি মন্ত্রীদের ভূয়সী প্রশংসা করলে বাড়ি গাড়ি সব পাই, পার্সেন্টেজ ভাগ পাই, সবই হয়। বাংলাদেশ যাদের টাকা আছে তাদের জন্য সর্বোচ্চ। উন্নত দেশে কেন দুর্নীতি হয় না? উন্নত দেশে রাজনৈতিক হস্তক্ষেপ নাই, পিতা দুর্নীতির শাস্তি দ্রুত এবং নিশ্চিত। উন্নত বিশ্বে টাকা পাচার করলে তার শাস্তি কঠোর এবং নিশ্চিত হবে, এটা কোনো ঘুষ টুস দিয়ে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। নৈতিকতা ও জনসেবা প্রশিক্ষণ, একজন শিক্ষার্থীকে কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত তাকে নীতি, নৈতিকতা, সততা শেখানো হয়, যার ফলে সেই সততার মূল্যবোধ তার ভিতর থাকার কারণে সে অন্যায়, অপকর্ম, রাষ্ট্রীয় সম্পদ হস্তক্ষেপ করে না এবং দেশের সাথে গাদ্দারি করে না। সে সম্পূর্ণ দেশপ্রেম নিয়ে কাজ করে। এছাড়াও নিয়োগ প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ, যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়। আমাদের মতো কোটা, পুঁথিগত বিদ্যা, বস্তা বস্তা বই পড়ে তারা হয় না। তারা যে যে কাজে যে এক্সপার্ট, তার অভিজ্ঞতা, তার দক্ষতাকে সমন্বয় করে, তার ব্যাকগ্রাউন্ড চেক করে তাকে নিয়োগ দেওয়া হয়, যার ফলে তারা সর্বোচ্চ ইনপুট দিয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে। তো এটা হচ্ছে উন্নত দেশ। আর আমাদের দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের পদ্ধতি, তো আমাদের দেশের পদ্ধতিটা মূলত ব্রিটিশ থেকে ধার করা, যার ফলে আমাদের দেশে ব্রিটিশরা যে সিস্টেম করে দিয়ে গেছে আমরা এখনো সেই সিস্টেম থেকে বের হতে পারিনি। আমরা সেই মুখস্থগত বিদ্যায় এখনো পড়ে আছি। আর এখানে সব থেকে বড় ফ্যাসিলিটিটা কি, যারা যে সরকার কিংবা যে সিস্টেমে এই আমলাদের নিয়োগ দেওয়া হয়, তারা চাইলেই এই যে মৌখিক পরীক্ষা বলেন কিংবা লিখিত পরীক্ষা বলেন, এসব প্রক্রিয়ার ভিতরে ঢুকিয়ে তারা নিজেদের দলের কিংবা ব্যক্তিগত পছন্দের ব্যক্তিকে সহজেই ভাইবা বোর্ডে সিলেক্ট করতে পারে এবং তুতো পাখির মতো সেই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন কিংবা রুলিং পার্টি যারা দেশ পরিচালনা করে সেই নেতৃবৃন্দের কথা, সচিব, পুলিশ প্রশাসনের কর্মকর্তা বলেন, বড় বড় আমলা বলেন, সবাই পরিচালিত হয়। আপনারা সবাই জানেন বাংলাদেশের কাস্টমস অফিস মানে দুর্নীতির আঁকা। কাস্টমস কর্মকর্তারা বস্তা বোঝা করে টাকা নিয়ে যায়, অথচ এই শুল্ক অধিদপ্তর এটা একটা দেশের ব্যবসা প্রতিষ্ঠান বা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে কোনো জবাবদিহিতা নেই। তার মানে এখানে যে দুর্নীতিটা চলে, এই দুর্নীতির ভাগ একজন রাজনৈতিক নেতৃবৃন্দ পায়, সে যারা এমপি মন্ত্রী থাকে, এলাকার ক্ষমতায় থাকে, তারাও পায়, যার ফলে মানে সবাই খায়। সো এখানে এটা বন্ধ করার দরকার নাই, সবাই তো খাচ্ছে। মানে ভোগান্তিতে পড়ছে দেশের সাধারণ মানুষ, যারা দেশের উন্নয়ন করতে চায়, যারা ব্যবসায়ী, তারা। কিন্তু যারা লুটপাট করতে চায় তাদের তো সমস্যা নাই। এই জন্য দেশের দুর্নীতি চিরতরে বন্ধ হয় না। তো লুটপাটকারীদের হাতে আমরা যতদিন ক্ষমতা রাখবো, আমাদের এই ভোটের মাধ্যমে আমরা ম্যান্ডেট দিই লুটপাট করার, আর একটা ম্যান্ডেট দিয়ে আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলি না, যার কারণে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা কথা বলি না, যার কারণে তারা এই
1971 সালের পরবর্তী বর্তমান 2025 সাল পর্যন্ত এরা দুর্নীতি চালিয়ে যাচ্ছে, দেশকে লুটপাট করে যাচ্ছে। আপনার আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এদেশের লক্ষ লক্ষ মানুষকে বেকার হয়ে বিদেশে যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করতে হচ্ছে, স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে হচ্ছে। কারণ এদেশে না আছে প্রকৃত শিক্ষা, না আছে প্রকৃত চিকিৎসা, মানে কোনো কিছু নাই। এদেশের দুর্নীতি এমন ভাবে গ্রাস করেছে, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতির রোশনালে এদেশ জরাজীর্ণ। বিদেশে মানুষকে ওষুধ খাইতে হয় না, কিন্তু বাংলাদেশে প্রতিটা মানুষকে সপ্তাহে প্রতিদিন জ্বরের ওষুধ, ঠান্ডার ওষুধ, অ্যালার্জির ওষুধ খাইতে হয়। কেন? কারণ এদেশের বাতাস দূষিত, এদেশের পানি দূষিত, এদেশের খাদ্য দূষিত, এদেশের সব দূষিত হয়ে গেছে এই দুর্নীতির কারণে। এই দুর্নীতিকে আপনি যেদিন চ্যালেঞ্জ করতে পারবেন, বন্ধ করতে পারবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার সন্তান সুস্থ থাকবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকবে, আপনার সন্তান এদেশের চাকরি পাবে, ব্যবসা করতে পারবে, দেশের আমূল পরিবর্তন হবে, দেশ উন্নতির শিখরে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্নীতিকে রুখে দেওয়ার চেষ্টা করবেন। শক্তি থাকলে শক্তি, সামর্থ্য থাকলে সামর্থ্য, মেধা থাকলে মেধা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।